নমস্কার, রাধে রাধে। মোদক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে যে ক্লাস 12-এর প্রথম আমরা একটা ক্লাস দিয়েছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের। এই যে ক্লাসটা করালাম এটা যারা এনএসইউ থেকে বিডিপি অর্থাৎ কমার্স করছে, ইসিও যারা করছে, তাদের যে অ্যাকাউন্টেন্সি পেপার আছে সেই পেপারের মধ্যে এই অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বা পার্টনারশিপের এই অঙ্কগুলো আছে, তারাও এগুলোকে দেখতে পারে। এছাড়া আদার্স যারা যারা মনে করবে তারাও দেখতে পারে। তো আগের দিনকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের যে নিয়মগুলো সেগুলো বলেছিলাম, বোর্ড ওয়ার্ক করে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে প্রোফর্মাটা তৈরি করেছি। সেই প্রোফর্মা অনুযায়ী আজকে আমি একটা প্রবলেম তৈরি করেছি, সেই প্রবলেমটা থেকে সলিউশনটা করে দেখাবো কিভাবে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের অঙ্কগুলো আমরা করতে পারি। আমি বোর্ড ওয়ার্কে কোশ্চেনটা করে দেখাচ্ছি। কোশ্চেনটা লিখছি, সুকান্ত অ্যান্ড প্রশান্ত are partners of a partnership firm sharing profit and losses in the ratio of their capital, which stood as Sukanto rupees 4 lakh and Prashanto rupees 3 lakh. প্যারা চেঞ্জ করে their partnership did also provide the following. Number 1, interest on capital is to be charged at the rate 12% per annum. Number 2, Sukanto is entitled to get salary at the rate rupees 8,000 per month. Number 3, Prashanto will get a commission at the rate 5% on net divisible profit after charging such commission.
নাম্বার 4, সুকান্ত gave a loan to the firm of rupees 1,50,000 on 1st September 2020. Number 5, interest on drawings at the rate 10% per annum. Sukanto drew rupees 6,000 per annum at the end of each month and Prashanto drew rupees 4,000 per annum at the beginning of each month. আচ্ছা, এটুকু আমি লিখলাম। এবার ওপরের পোর্শনটা আমি মুছে আবার প্রশ্নটা দিচ্ছি। আমি যে কোশ্চেনটা দিচ্ছি, কোশ্চেনটার মধ্যে মোটামুটি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের যে সমস্ত জিনিসগুলো থাকবে, সমস্ত জিনিসের ম্যাটারগুলো আমি কি করছি একবারে দিয়েই করার চেষ্টা করছি, যাতে একটা অঙ্ক থেকে তোমরা সব কিছু বুঝে যাও। কিন্তু ব্যাপার, একটা অঙ্ক প্র্যাকটিস করলে তো সব কিছু বোঝা যায় না, আমাকে আরও বেশি বেশি করে প্রবলেম সলভ আউট করতে হবে, সেগুলো করবে। Number 6, transfer 10% of the distributable profit before distribution to the reserve fund of the farm. Next, 7 নম্বর, Sukanto will get a commission on sales at the rate 2% of sales rupees 12 lakh. Now প্যারা চেঞ্জ করে
before adjustment any of the above the net profit of the firm for the year ended 31st March 2021 is rupees 6,80,000. প্যারা চেঞ্জ করে প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস appropriation account for the year ended 31st March 2021. এটা হলো সম্পূর্ণ কোশ্চেনটা দিলাম। কোশ্চেনটার মধ্যে আমরা দিয়েছি যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল, দিয়েছি ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ড্রয়িংস, কমিশন অন সেল, আফটার চার্জিং কমিশন, সমস্ত কিছুই দেওয়া আছে। এবার আমি এই অঙ্কটাকে আমরা কিভাবে সলভ করব সেটা আমি বোর্ড ওয়ার্ক করে দেখাবো। আগের দিনকে আমি যখন দেখিয়েছিলাম প্রোফর্মাটা তখন ছকটা কেটে দেখিয়েছিলাম যে কিভাবে হবে। পার্টিকুলার্সের ঘর কাটবো আর দুটো অ্যামাউন্টের কালাম করব, একটাকে আমরা বলবো ইনার, একটাকে বলবো আউটার। particulars উপরে হেডিং লিখবো ইন দ্য বুকস অফ ফার্ম, অথবা বলেছিলাম যে যে পার্টনার থাকবে তাদের নাম দিয়ে কি অঙ্ক করছি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য year ended 31/3/21। প্রথম কথা বলি যে ছকটা যখন আমরা করব তখন কি হবে, মাথার ওপর থেকে আমরা 1 ইঞ্চি মতো জায়গাটাকে গ্যাপ দিয়ে তারপরে ছকটা কাটবো। কারণ মাথাগুলো এই যে ওপরে যে হেডিংগুলো, সেই হেডিংগুলো অনেকে লেখাটা ঠিক করে না, যার জন্য কি হয় তাদের পরীক্ষায় নাম্বারটা কমে যায়। সেই জন্য আমরা কি করব, প্রথমে হেডিংটা ঠিক করে লিখে নেব। কি লিখছি, ইন দ্য বুকস অফ ফার্ম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড বলে লিখলাম। লিখে এবার ছকটা কাটলাম। এই ছকের মধ্যে এবার আমরা কি করব, যে কোশ্চেনটা আমরা দিয়েছি সেই কোশ্চেনটাকে সলভ করছি। আমরা বলেছিলাম যে যেখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শেষ হয় সেখান থেকে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট শুরু করি আমরা। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শেষ হয়েছিল কি দিয়ে, হয় নেট প্রফিট না হলে নেট লস দিয়ে। তাহলে এই অঙ্কটায় আমার কি বলা ছিল, এই অঙ্কটা আমাকে দেয়া ছিল নেট প্রফিট।
তাহলে লেজার পোস্টিংয়ের নিয়ম অনুযায়ী নেট প্রফিট প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে থাকে, তাহলে এখন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ক্রস পোস্টিং করলে ক্রেডিট সাইডে ঢুকবে। তাহলে আমরা তখন এখানে লিখব বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নিচে লিখলাম নেট প্রফিট ট্রান্সফার। অনেকে এটাও লিখতে পারে, অনেকে লেখে বাই নেট প্রফিট বিডি, কারণ ওখানে আমাদের বেরোয় কি নেট প্রফিট সিডি ক্যারেট ডাউন, আমরা এখানে ব্রড ডাউন বা ব্রড ফরওয়ার্ড করতে পারি। তো নেট প্রফিট আমরা যেটা ট্রান্সফার করেছিলাম সেটা করেছিলাম হচ্ছে 6,80,000, 6,80,000 টাকা। এবারে আমরা কি বলেছিলাম যে সমস্ত যে এক্সপেন্সগুলো আছে, যেগুলো খরচ, ফার্মের যেগুলো খরচ, সেই খরচগুলোকে আমরা ডেবিট দিকে বসাবো। ফার্মের খরচ বলতে কি ছিল, যেমন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ছিল, তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রথম 1 নম্বরে বলেছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ টু বি চার্জ অ্যাট দ্য রেট 12% পার অ্যানাম। তাহলে আমরা লিখব টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখলাম। এটা আমরা যে ক্যালকুলেশনগুলো সেগুলো এখানেও দেখাতে পারি, ওয়ার্কিংসে আলাদা করে এখানে ফাইনাল ফিগারটাও বসিয়ে দিতে পারি। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা এরকম এখানে করি, তাহলে লিখলাম টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, যে পার্টনার আছে, যেমন প্রথমে সুকান্ত বলে লিখে, সুকান্তর ক্যাপিটাল ছিল 4 লাখ, পার্সেন্টে ছিল 12% ইন্টারেস্ট অন ক্যাপিটাল, 12% করলে ক্যালকুলেশন করলে 48,000 হলো। নেক্সট ছিল প্রশান্তর ক্যাপিটাল ছিল 3 লাখ, ইন্টু পার্সেন্টেজ বললাম 12%, তাহলে টোটাল এটার ক্যালকুলেশন করলে বেরোলো 36,000। দুটো যোগ করে আমরা আউটার কালামে দিচ্ছি 84,000, এটাকে আমরা ইনার কালাম বলছি, এটা আউটার কালাম। তাহলে 4 লাখ তার 12% করলাম 48,000, 3 লাখ তার 12% করলাম 36,000। নেক্সট আমাদের বলা ছিল যে সুকান্ত ইজ এন্টাইটেলড টু গেট স্যালারি অ্যাট ₹8,000 পার মান্থ। সুকান্ত প্রতি মাসে 8,000 টাকা করে স্যালারি পাবে। জিনিসগুলো আমি আগের দিন বলেছিলাম যে ভালো করে বুঝবে কোশ্চেনটা কি লেখা আছে। যদি পার মান্থ বলে তাহলে আমরা বছরে হিসাব করছি, 12 মাসে 1 বছর, 12 মান্থ, তাহলে 12 দিয়ে গুণ করে বসাতে হবে। যদি বলে কোয়ার্টারলি তাহলে কোয়ার্টারলি বললে 4 দিয়ে গুণ করতে হবে। যদি হাফ ইয়ারলি বলে তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখছি টু স্যালারি। স্যালারি কে পাচ্ছিল? সুকান্তর নাম লিখলাম, এখানে ওয়ার্কিংসটা করে দিলাম, 8,000 টাকা করে মাসে, 12 মাস পাবে 96,000। একবারে একজন আছে বলে আউটার কালামে বসালাম, দুজন যদি থাকতো ইনার কালামে পরপর দুটো যোগ করে তারপর আউটার কালামে দিতাম। নেক্সট 3 নম্বর এতে অ্যাডজাস্টমেন্টে কি বলছে দেখে, প্রশান্ত উইল গেট এ কমিশন অ্যাট দ্য রেট 5% অন নেট ডিভিজিবল প্রফিট আফটার চার্জিং সাচ কমিশন। নেট ডিভিজিবল প্রফিট বা শেয়ার অফ প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট, এই প্রফিটটা হচ্ছে যে সমস্ত কিছু অ্যাডজাস্টমেন্ট করার পর অর্থাৎ যোগ বিয়োগ করার পর যে প্রফিটটা বেরোয় তাকে আমরা ডিভিজিবল প্রফিট বা শেয়ার অফ প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট বলি। তাহলে এখন আমরা এটা এখন চার্জ করতে পারছি না, কারণ যেহেতু আমাদের আদার অ্যাডজাস্টমেন্টগুলো এখনো চার্জ করে উঠতে পারিনি। তাহলে সমস্ত অ্যাডজাস্টমেন্টগুলো চার্জ করে তারপরে যেটা বেরোবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেবল প্রফিট বা ডিভিজিবল প্রফিট বা শেয়ার অফ প্রফিট। তাহলে আমরা ওটাকে বাদ দিয়ে পরেরটাই দেখি কি বলছে। নেক্সট বলছে সুকান্ত gave a loan to the firm of ₹1,50,000 on 1st September 2020। সুকান্ত ফার্মকে একটা 1.5 লাখ টাকা লোন দিয়েছে। তাহলে আমরা বলেছিলাম যে যদি কোনো পার্টনার ফার্মকে লোন দেয় তাহলে সেই লোনের ইন্টারেস্টটা ফার্মকে পে করতে হবে। তাহলে এটা ফার্মের খরচ হলে আমরা তাহলে ডেবিট দিকে বসাবো। তাহলে কি লিখবো, কিন্তু আমাকে দেখতে হবে যে লোনের ইন্টারেস্টটা কত। এখানে বলেছিল যে 1.5 লাখ টাকা তোমার লোন দিয়েছে, কিন্তু পার্সেন্টেজ কোথাও ডিক্লেয়ার করা নেই, বলেনি। তাহলে ইনফরমেশনে যদি আমার পার্সেন্টেজ না বলা থাকে
অলওয়েজ 1932 সালের পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী তোমাকে 6% ইন্টারেস্ট অন লোন ধার্য করতে হবে। তাহলে আমরা ওখান থেকে জেনে গেলাম। এবার লোনটার ইন্টারেস্ট কতদিনের জন্য চার্জ করব? আগের দিন বলেছিলাম যে যদি ডেট বলা থাকে তাহলে ডেট ওয়াইজ চার্জ করব, নাহলে যা পার্সেন্টেজ অনুযায়ী চার্জ করে দেবো। তো এখানে দেখো কবে লোনটা নিয়েছিল সেই ডেটটাও এখানে ডিক্লেয়ার করেছে 1 সেপ্টেম্বর 2020। তাহলে আমরা লিখব টু ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোন, এই লোনটা দিয়েছিল কে? সুকান্ত। কত টাকা লোন দিয়েছিল? 1.5 লাখ টাকা। লিখলাম 1.5 লক্ষ টাকা। কত পার্সেন্ট ইন্টারেস্ট? যেহেতু ডিক্লেয়ার করা নেই বা মেনশন করা নেই সেজন্য আমরা বললাম অ্যাক্ট অনুযায়ী 6% হবে। এবার দেখব টাইমটা কবে। সেপ্টেম্বরের 1 তারিখে লোনটা দিয়েছে, আমরা বছরটা শেষ করছি কবে? 31/3/2021। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 7 মাস হচ্ছে। তাহলে ইন্টু 7/12 এটা ক্যালকুলেশন করে আসছে 5250 রুপিস, 5250 টাকা ইন্টারেস্ট অন লোন হচ্ছে। এবার নেক্সট অ্যাডজাস্টমেন্ট কি বলছে? নেক্সট অ্যাডজাস্টমেন্ট বলছে দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িংস অ্যাট দ্য রেট 10% পার অ্যানাম। বলেছে ড্রয়িং যে যা করবে তার উপরে 10% ইন্টারেস্ট দিতে হবে। আমি আগের দিনকে ছক যখন করেছিলাম সেখানে বলেছিলাম যে ড্রয়িংসের ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে, ড্রয়িংসটা কোন তারিখে করছে সেটা ভালো করে আমাদের বুঝতে হবে। বলেছিলাম যদি পার্সেন্টেজ না দেওয়া থাকে তাহলে পার্সেন্টেজ না দিলে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ হবে না, কিন্তু যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তখন আমাকে ডেটটা ভালো করে খেয়াল করতে হবে যে কোন ডেটে আমরা ড্রয়িংসটা করছি। তাহলে সেখানে বলছে দেখো, বলছে সুকান্ত ডিউ 6,000 পার অ্যানাম অ্যাট দ্য এন্ড অফ ইচ মান্থ। আমরা বলেছিলাম যে যদি মাসের শেষে তোলে তাহলে কি হয়, 5.5 মাস ক্যালকুলেশন করতে হয়। আর ইন্টারেস্ট অন ড্রয়িংসটা ফার্মের ইনকাম, সেই জন্য আমরা ক্রেডিট সাইডে লিখতে হবে ইনকামগুলো। লিখবো বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। সুকান্ত আর প্রশান্ত দুজনেই তুলেছে, তাই দুজনের নামটাই লিখলাম। আর প্রশান্ত, সুকান্ত বলল 6,000 টাকা করে তুলেছে, 6,000 টাকা তুলেছে, তার 10% ইন্টারেস্ট। আর কি বললাম, মাসের শেষ দিনে করলে করে তুলেছে, মাসের প্রথম দিনে করেছে। মাসের প্রথম দিনে পার্সেন্টেজ দেওয়া ছিল 10%, মাসের প্রথম দিনে বললে তাহলে 6.5 মাস ক্যালকুলেশন করতে হয়, 6.5 মান্থস। তাহলে এই 6,000 ইন্টু 10% ইন্টু 5.5 করে পেলাম 3,300 বেরোলো ক্যালকুলেশন করে। আর 4,000 ইন্টু 10% ইন্টু 6.5 করে 2,600 বেরোলো। তাহলে এই দুটো এখন আমরা টোটাল করে আউটার কালামে দিলাম 5,900 টাকা। নেক্সট অ্যাডজাস্টমেন্ট কি বলছে, ট্রান্সফার 10% টু দ্য ডিস্ট্রিবিউটেবল প্রফিট। আবার সেই ডিস্ট্রিবিউটেবল প্রফিট বা ডিভিজিবল প্রফিট বা শেয়ার অফ প্রফিট। তো শেয়ার অফ প্রফিট কি করে ক্যালকুলেশন করবো, সব কিছু অ্যাডজাস্টমেন্ট করার পরে বেরোবে। তাহলে আমার এখনো আর একটা অ্যাডজাস্টমেন্ট এখনো আছে, সেটা হচ্ছে সুকান্ত উইল গেট এ কমিশন অন সেলস অ্যাট দ্য রেট 2% অন সেলস। তাহলে সুকান্ত আর একটা কমিশন পাবে, সেই কমিশনটা কিসের ওপর পাবে, সেলসের ওপরে পাবে। তাহলে আমাকে সেই কমিশনটা ফার্মকে দিতে হবে। তাহলে ফার্মের এক্সপেন্স তাহলে ডেবিট দিকে বসাবো, কি লিখবো, টু কমিশন। টু কমিশন বলে লিখলাম সুকান্ত। সেলসের টাকা ছিল দেখো 12 লাখ টাকা, এই 12 লাখ টাকার উপরে কমিশন দিতে হবে 12 লাখ ইন্টু 2%, বেরোলো 24,000 টাকা। এইবার আমাদের দেখো ডিভিজিবল প্রফিট, এর ওপরে দুটো অ্যাডজাস্টমেন্ট আছে। এই ডিভিজিবল প্রফিট বা শেয়ার অফ প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট একই জিনিস, সেটা ক্যালকুলেশন করব কি করে, বললাম যে অ্যাডজাস্টমেন্ট করার পরে যে ব্যালেন্স হয় সেই ব্যালেন্সটাই হচ্ছে শেয়ার প্রফিট বা ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট।
তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট সাইডের টাকা বড় আছে, তাহলে ক্রেডিট সাইড যোগ করব, করে ডেবিট সাইড মাইনাস করব, করে যেটা বেরোবে সেটা হলো ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এর ওপরে যে দুটো অ্যাডজাস্টমেন্ট আছে সেই দুটো অ্যাডজাস্টমেন্টকে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে একটা কমিশন আছে আর একটা হচ্ছে তোমার রিজার্ভ ফান্ডে আছে। তো রিজার্ভ ফান্ডে আমাকে যেটা বললো সেটা বলছে ট্রান্সফার 10% অফ দ্য ডিস্ট্রিবিউটেবল প্রফিট বিফোর ডিস্ট্রিবিউশন টু দ্য রিজার্ভ ফান্ড টু দ্য ফান্ড। ফার্মের যে ডিভিজিবল প্রফিট সেটা ডিস্ট্রিবিউশন করার আগে তাহলে রিজার্ভ ফান্ডে 10% ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা লিখে দিই টু রিজার্ভ ফান্ড, রিজার্ভ ফান্ড কত, এইখানে আমরা টোটাল করলে 6,85,900 এটা পেলাম। 6,85,900 অপোজিট সাইডে লিখতে হয়, ব্যালেন্স করতে আমরা সবাই জানি। এইবার এই 6,85,900 থেকে ওপরে যে ফিগারগুলো আছে সেগুলো মাইনাস করব, করে বেরোলো যেটা সেটা হলো 4,76,650। তার উপরে 10% আমাকে বলেছে ট্রান্সফার করতে। তাহলে এই 10% ট্রান্সফার করলে ক্যালকুলেশন করলে বেরোচ্ছে 47,665, 47,665 টাকা। এইবার যে কমিশনটা বাকি রয়ে গেছে সেই কমিশনটা আবার চার্জ করতে হবে। তাহলে আবার লিখলাম টু কমিশন, এই যে যেটা লেখা ছিল সেখানেও চার্জ করে দিতে পারি, নাহলে আলাদা করেও লিখতে পারি। তাহলে এখানে আমি লিখলাম প্রশান্ত, এই যে কমিশন লেখা আছে বলে আমি এখানে লিখে দিলাম প্রশান্ত। তাহলে এই প্রশান্ত কত পাবে? প্রশান্তর যে কমিশনটা হবে সেটা কি হবে বলেছে নেট ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিটের ওপরে। তাহলে এখন তো রিজার্ভ ফান্ডে টাকা এতটা ট্রান্সফার করে দিলাম, দেওয়ার পরে আমার কাছে যেটা আছে তার উপরে আমি ট্রান্সফার করব। তার মানে এটার থেকে আমি এটাকে মাইনাস করলাম, করে বেরোলো 4,68,985 ইন্টু কত পার্সেন্ট বলেছিল কমিশন? 5% আফটার চার্জিং। এখানে বোঝার জিনিস আছে এই আফটার চার্জিং এবং বিফোর চার্জিং। বিফোর চার্জিং যখন বলা থাকে তখন যে পার্সেন্টেজ ডিক্লেয়ার করা থাকে সেটা বাই 100। যেমন যদি বলে বিফোর চার্জিং 5%, তার মানে 5/100। যদি বলে 10%, 10/100। কিন্তু আফটার চার্জিং মানে চার্জ করার পরে, তার মানে যদি 5% থাকে তাহলে 100 + 5 105 হয়ে যায়। তাই তখন আফটার চার্জিং 5% মানে হচ্ছে 5/105, 10% মানে হচ্ছে 10/110। তাহলে এখানে 5% বলেছিল, 5/105 আমাকে বসাতে হবে। এটা যদি আমি লিখে ক্যালকুলেশন করি তাহলে আমার বেরোবে 20,428 টাকা। এখন আমরা যদি আবার একবার ক্যালকুলেশন করি যে কি, যে আমাদের এই এপাশে 6,80,000 5,900 যোগ করে 6,85,900 পেয়েছিলাম। 6,85,900 ডেবিট সাইডে নিয়ে আসলাম, নিয়ে এসে ওপরে 84,000 96,000 5,250 24,000 এইটুকু আমরা বাদ দিয়ে যেটা পেয়েছিলাম সেটা ছিল 4,76,650। তার উপর 10% ট্রান্সফার করেছিলাম রিজার্ভ ফান্ডে 47,665। এবার এটা আবার মাইনাস করে যেটা ডিস্ট্রিবিউটেবল প্রফিট বেরোলো সেটা হলো 4,28,985। এর ওপরে 5% আফটার চার্জিং কমিশন করলাম, করে বেরোলো 20,428। তাহলে এখন আমাদের প্রফিট কত? এই যে আমরা বেরিয়েছিল 4,28,985, তার থেকে 20,428 টাকা বাদ দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে 4,08,557। 4,08,557 এইটা হলো শেয়ার অফ প্রফিট বা ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এই প্রফিটটা কাদের ভাগ করতে হবে? যারা পার্টনার আছে তাদেরকে ভাগ করে দিতে হবে। কিভাবে ভাগ করব? রেশিও অনুযায়ী ভাগ করতে হয়। রেশিও যদি না দেওয়া থাকে ইকুয়াল ভাগ করতে হয়। আর এই অঙ্কটার ক্ষেত্রে কি বলা হয়েছে যে ওদের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটাল রেশিও অনুযায়ী ভাগ করা হয়েছে। তাহলে ওদের ক্যাপিটাল ছিল 4 লাখ আর 3 লাখ।
ছোট করে নিলে কত হয় 4:3, তাহলে এই 4:3 আমাকে ডিভাইড করতে হবে। তাহলে এটা কোথায় পাঠাবো? এটা হলো শেয়ার অফ প্রফিট, যারা পার্টনার আছে তাদের ক্যাপিটালে ট্রান্সফার করব। তাহলে আমরা লিখব টু শেয়ার অফ প্রফিট। অনেকে আছে এই অবধি লেখাটাই শেষ করে দেয়, টু শেয়ার অফ প্রফিট বলে যারা যারা আছে তাদের ভাগ করে দিতে পারে। আর আমরা যদি পুরোটা করে লিখি তাহলে টু শেয়ার অফ প্রফিট ট্রান্সফার্ড টু সুকান্ত ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 4,08,557 ইন্টু কি বার করেছিলাম রেশিও 4:3, তার মানে 4-এর 7 3-এর 7, আর একটা টু প্রশান্ত ক্যাপিটাল অ্যাকাউন্ট 4,08,557 ইন্টু 3/7। প্রথমটা করে বেরোচ্ছে 2,33,461, পরেরটা 1,75,096। দুটো জুড়লে আমাদের এই টোটাল প্রফিটটা চলে আসবে। তার মানে আমরা এইভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অঙ্কটাকে করব। আরেকবার বলে দিচ্ছি, প্রথমে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি লিখলাম, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট যেটা প্রফিট অ্যান্ড লসে বলেছিল অ্যাডজাস্টমেন্টে সেটাকে ট্রান্সফার করলাম। যদি প্রফিট হয় এদিকে বসে, লস হলে বলেছিলাম এদিকে বসাতে হয়। ইন্টারেস্ট অন ড্রয়িংস যেহেতু ফার্মের ইনকাম ক্রেডিট সাইডে বসালাম। বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস যেভাবে বলেছিল 6,000 টাকা প্রত্যেক মাসের প্রথম দিনে তুললে, এই 6,000 টাকা প্রত্যেক মাসের লাস্ট দিনে তুলেছে, তাই 5.5 মাস ক্যালকুলেশন করেছি। প্রশান্ত 4,000 টাকা প্রত্যেক মাসের প্রথমে তুলেছিল, তাই 6.5 মাস ক্যালকুলেশন করেছি। দুটোকে ইনার কলামে বসিয়ে যোগ করে আউটার কলামে পাঠিয়েছি। এদিকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রথম জনের যা ছিল ক্যাপিটাল তার উপরে 12%, 4 লাখের উপর 12% 48,000, দ্বিতীয় জনের 3 লাখের উপর 12% 36,000, দুটো যোগ করে 84,000 বাইরে করলাম। স্যালারি 8,000 টাকা প্রত্যেক মাসে পাবে বলেছিল, সেই জন্য 12 দিয়ে গুণ করলাম 96,000। যেহেতু সুকান্ত লোন দিয়েছিল 1.5 লাখ টাকা লোন দিয়েছিল, টাইমটা বলা ছিল কিন্তু পার্সেন্টেজ ইন্টারেস্ট বলা ছিল না, সেক্ষেত্রে অ্যাক্ট অনুযায়ী 6% চার্জ করলাম। 1.5 লাখ ইন্টু 6% ইন্টু টাইম অনুযায়ী হলো 7 মাস, 7 মাসের ক্যালকুলেশন করে 5,250 টাকা বেরোলো। নেক্সট কি বলেছিল যে আফটার চার্জিং কমিশন পাবে কার উপরে, ডিভিজিবল প্রফিটের ওপরে। আর আরেকটা বলা ছিল যে রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে। তাহলে আমরা কি করব, আগে রিজার্ভ ফান্ডে যেটা সেটা ট্রান্সফার করে দিলাম। রিজার্ভ ফান্ডে কি হবে, ডিভিজিবল প্রফিট মানে টোটাল ওপাসটা যোগ করে ক্রেডিট সাইড যোগ করে 6,85,900, 6,85,900 ডেবিট সাইডে লিখে 84,000, 96,000, 5,250, 24,000 এই অবধি মাইনাস করে যেটা পেলাম সেটা হলো 4,76,650, তার উপরে 10% করে 47,665। এরপরে যে আফটার চার্জিং কমিশন সেটা মাইনাস করে বেরোলো 4,28,985। আফটার চার্জিং 5% বলেছিল, আফটার চার্জিং বলে আমি বলেই দিলাম যে যদি 5 বলে তাহলে 105 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 5/105 করে বেরোলো 20,428। এবার এটা মাইনাস করে যেটা প্রফিট বেরোলো শেয়ার অফ প্রফিট বা ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিট সেটা হলো 4,08,557। এটা ভাগ করতে হবে যতজন পার্টনার থাকে, এখানে দুজন আছে। কিভাবে ভাগ করব, যদি আমাকে রেশিও মেনশন করা থাকে রেশিও অনুযায়ী ভাগ করব, যদি না বলে দেওয়া থাকে তাহলে ইকুয়াল ভাগ করব। এখানে বলে দিয়েছিল ক্যাপিটাল রেশিওতে হবে। ক্যাপিটালটা দেখে নিলাম কত আছে, 4 লাখ আর 3 লাখ, ছোট করে নিলে 4 আর 3 অর্থাৎ 4:3, তার মানে 4/7 3/7 দিয়ে ভাগ করলাম টোটাল প্রফিটটাকে। প্রথম জনের হলো 2,33,461, পরের জন হলো 1,75,096। এইভাবে আমাকে টোটাল প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্ক করতে হয়। আমি মোটামুটি যে ম্যাটারগুলো এই কোশ্চেনটার মধ্যে দিয়েছি এগুলোই বেশিরভাগ থাকে, এর বাইরে খুব কম জিনিস থাকবে। হয়তো ইন্টারেস্ট অন ড্রয়িংসের ক্ষেত্রে তোমার একটু ম্যাটারগুলো চেঞ্জ হতে পারে, যেমন এখানে আমি বলেছি এন্ড অফ ইচ মান্থ বিগিনিং অফ ইচ মান্থ, ওখানে হয়তো কোনো ডেট না বলতে পারে। ডেট না বললে আমরা জানি 6 মান্থসের জন্য ক্যালকুলেশন করতে হবে, আর যদি ডেট বলে দেয় তাহলে ডেট ওয়াইজ ক্যালকুলেশন করতে হবে। আর যদি বলে কোয়ার্টার দিয়ে মানে এন্ড অফ ইচ কোয়ার্টার 1.5 মান্থস, যদি বলে বিগিনিং অফ ইচ কোয়ার্টার তাহলে 2.5 মান্থস, এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে।
এই হলো আজকের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ওপর একটা ক্লাস। আর একটা কথা, যেটা একটা খবর দেওয়ার আছে, সেটা হচ্ছে এনএসইউতে অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি কোর্স, আগে যেটা বিডিপি ছিল বিডিপি কোর্স, এখন বদলে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, এটা চালু হয়েছে সেমিস্টার ওয়াইজ সিবিসিএস সিস্টেমে। আমাদের এখানে অ্যাডমিশন চালু হয়েছে 14ই আগস্ট থেকে, চলবে 10ই সেপ্টেম্বর অবধি। যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অনলাইনে তাদের সমস্ত বায়োডেটা সাবমিট করে অনলাইনে পেমেন্ট করে তারা অ্যাডমিশন নিতে পারে। ধন্যবাদ।